আমরা আশা করব যে এই সরকারও মুসলমানদের সামাজিক ন্যায় দেওয়ার ক্ষেত্রে তারা যথাযথভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমরা মনে করছি যে বিজেপি সরকার এসেছে, প্রথম 2 মাস তারা শাসন করছেন, আমরা প্রত্যাশা রাখছি মানুষের ন্যায় এবং ইনসাফ দেবেন। যদি না দেয়, শাসকের সঙ্গে দূরত্ব বজায় রেখে বিগত দিনে যেভাবে শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে, জনমত সংগঠন হয়েছে, আগামী দিনেও নিশ্চয়ই আন্দোলন হবে, জনমত সংগঠিত হবে এবং সব আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন। দেশের সংবিধান যতটা গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সব মানুষকে দিয়েছে, আমাদেরকেও ততটা অধিকার দিয়েছে। সেই অধিকারকে প্রতিষ্ঠিত রাখার জন্য আন্দোলন চলবে। ধর্মীয় স্থান, ধর্মীয় ভাবাবেগ আঘাতপ্রাপ্ত হলে আশা করছি যে আমাদের রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সেই জায়গায় কড়া হাতে ব্যবস্থা নেবেন এবং অপরাধীদের বিরুদ্ধে সাজা দেবেন এবং সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে তিনি নিরাপত্তা সুনিশ্চিত করবেন। আন্দোলন করছিলেন সংখ্যালঘুদের জন্য, কিন্তু বর্তমানে যে সরকার এসছে কোথাও কি আপনাদের আন্দোলন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে? একটা পরিবর্তন এসেছে 15 বছর পরে, মানুষের প্রত্যাশা নিয়ে পরিবর্তন হয়েছে এবং আমরাও মনে করছি যে রাজ্যের কল্যাণ হবে, সাধারণ মানুষের উন্নয়ন হবে এবং যে যে সমস্যাগুলো বিগত সরকারের আমলে ছিল সেগুলো হবে না। যদি হয় তখন অরাজনৈতিক সংগঠন হিসাবে বিগত দিনের মতো আগামী দিনেও নিশ্চয়ই আন্দোলনে আমরা নামব। আমরা সরকারের কাছে প্রত্যাশা করছি যে সংবিধান মেনে সব ধর্মের, সব বর্ণের, সব স্তরের মানুষকে সুশাসন দেবেন, আইনের শাসন প্রতিষ্ঠিত করবেন, যেন গুন্ডা দিয়ে গুন্ডা দমন করার মতন চেষ্টা না হয়। ওবিসি একটা হচ্ছে বামপন্থী সরকারের আমলে ওবিসি একটা 10% সংরক্ষণ রেখে দিয়েছিল, কিন্তু বর্তমান সরকার এসে সেই ওবিসিটাই তুলে দিল, কি বলবেন? আসলে বামফ্রন্ট সরকার তার শেষ লগ্নে মনে হয়েছিল যে সংখ্যালঘু মুসলমানরা তারা জনসংখ্যার তুলনায় একদম ন্যূনতম জায়গায় পৌঁছেছে, তাদের চাকরি এবং শিক্ষার হার, ফলে তাদের একটা সামাজিক ন্যায় দেওয়া দরকার। তাই সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠিত করার জন্যে সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় বিচারে নয়, এর মধ্যে যারা যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছিল, যেমন অনেক জনগোষ্ঠী আছে তারা হিন্দু ভাইয়ের, তারা ওবিসি হিসাবে সুবিধা পান, তারা শিডিউল কাস্ট হিসাবে সুবিধা পান, সেই জনগোষ্ঠী মুসলিম যারা তাদেরকে ওবিসি হিসাবে সংরক্ষণের সুবিধা দেওয়া হয়েছিল। এটা বেআইনি নয়, আইন মেনে হয়েছিল এবং যেমন আদালতের আইন আছে তেমন কিন্তু সোশ্যাল জাস্টিস একটা সামাজিক ন্যায় আছে। সেই সামাজিক ন্যায় দেওয়ার দায়িত্ব সরকারের। বামফ্রন্ট সরকার সামাজিক ন্যায় দিয়েছিল, তৃণমূল সরকার বহাল রেখেছিল, বিজেপি আসার পরে মুসলমানদের সেই সামাজিক ন্যায়টা কেড়ে নিয়েছে। মুসলমান ছেলেমেয়েরা যারা শিক্ষাক্ষেত্রে সেই সংরক্ষণের সুবিধা পাচ্ছিল তারা বঞ্চিত হচ্ছে, যারা চাকরির ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা পাচ্ছিল তারাও বঞ্চিত হচ্ছে। আমরা আশা করব যে এই সরকারও মুসলমানদের সামাজিক ন্যায় দেওয়ার ক্ষেত্রে তারা যথাযথভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। 23তম আপনাদের উদযাপন, প্রতিষ্ঠা দিবস উদযাপন, কি আলোচনা হলো আপনাদের? আজকে আমরা একটা ঘোষণাপত্র এখান থেকে প্রকাশ করেছি। বিগত দিনে যেভাবে সাধারণ মানুষের জন্যে সংখ্যালঘু যুব ফেডারেশন কাজ করে এসেছে, বামফ্রন্টের আমলে আমরা সাধারণ মানুষের পক্ষে শাসকের স্বৈরাচারী যে দৃষ্টিভঙ্গি, আইন কানুন, তার বিরুদ্ধে সোচ্চার হয়েছি। তৃণমূলের আমলেও আমরা সোচ্চার হয়েছি। আমরা মনে করছি যে বিজেপি সরকার এসেছে, প্রথম 2 মাস তারা শাসন করছেন, আমরা প্রত্যাশা রাখছি মানুষের ন্যায় এবং ইনসাফ দেবেন। যদি না দেয়, শাসকের সঙ্গে দূরত্ব বজায় রেখে বিগত দিনে যেভাবে শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে, জনমত সংগঠন হয়েছে, আগামী দিনেও নিশ্চয়ই আন্দোলন হবে,
জনমত সংগঠিত হবে এবং সব আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন। দেশের সংবিধান যতটা গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সব মানুষকে দিয়েছে, আমাদেরকেও ততটা অধিকার দিয়েছে। সেই অধিকারকে প্রতিষ্ঠিত রাখার জন্যে আন্দোলন চলবে। আমাদের যারা মুসলমান, আমাদের মূল শিক্ষার মূল অন্যতম ভিত্তি স্থান হচ্ছে মাদ্রাসা। সেই মাদ্রাসাগুলোর উপরেও যদি আক্রমণ আসে, আমাদের ধর্মীয় স্থান মসজিদ, তার উপরে যদি আক্রমণ আসে, যেভাবে খ্রিস্টান ভাইদের যে চার্চগুলোকে আমাদের সোনারপুরে সেখানে আক্রান্ত হচ্ছে, আমরা দেখে সেটাও ব্যথিত। আমরা মনে করি আমাদের দেশের সংবিধান প্রত্যেকটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকারকে সুনিশ্চিত করেছে। শাসকের দায়িত্ব মানুষকে সেই সুনিশ্চিত জায়গাটা প্রতিষ্ঠিত রাখা এবং সুনিশ্চিত করা। ফলে যে যে জায়গায় যে কোনো ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্থান, ধর্মীয় ভাবাবেগ আঘাতপ্রাপ্ত হলে আশা করছি যে আমাদের রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সেই জায়গায় কড়া হাতে ব্যবস্থা নেবেন এবং অপরাধীদের বিরুদ্ধে সাজা দেবেন এবং সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে তিনি নিরাপত্তা সুনিশ্চিত করবেন। মুখ্যমন্ত্রী যে ব্যক্তি মারা গিয়েছিল তার বাড়িতে গেলেন এবং 25 লক্ষ টাকা এবং সরকারি সিট ভলেন্টিয়ার চাকরি দিলেন, এই বিষয়ে কি বলবেন? আসলে আমাদের দেশের অত্যন্ত স্পষ্ট এবং ইতিবাচক আইন আছে। যারা অপরাধী তাদেরকে বিচারের মাধ্যমে অপরাধী সাব্যস্ত হবে, আদালত তাদেরকে সাজা নির্দিষ্ট করবেন। যারা গণপিটুনিতে হত্যা করেছে, এই হত্যার যেমন নিন্দা করব, যে নির্যাতিতা হয়েছে এবং আমাদের সন্তানের মতো তাকে হত্যা করা হয়েছে তার চূড়ান্ত ভাষায় নিন্দা করব, এবং তারপরে যাকে ইনকাউন্টারে মারা হলো, ফেক ইনকাউন্টার, পুলিশ একটা ইনকাউন্টারের পরিবেশ তৈরি করে একটা ছেলেকে হত্যা করলো, এ সমস্তগুলোই কিন্তু নিন্দনীয়। আমরা চাই যে কাউকে ইনকাউন্টারের মধ্য দিয়ে নয়, যে কেউ অন্যায় করলে আমাদের দেশের বিচার ব্যবস্থা অনুযায়ী তার বিচার হবে। সরকার সাজা ঘোষণা করবে না, আদালতের যিনি বিচারক তিনি যে সাজা নির্দিষ্ট করবেন সেই সাজাই কিন্তু প্রশাসনের মাধ্যমে সাজা পাবে। ফলে মন গড়া মতো সরকার মনে করছেন, পুলিশ মনে করছেন কে অপরাধী আর কে নিরপরাধ এটা ঘোষণা করার কোনো অধিকার না সরকারের থাকে না সাধারণ মানুষের থাকে। আমরা খুশি হতাম, পুলিশেরও থাকে না, আমরা খুশি হতাম যদি সরকার এবং পুলিশ আদালতের দৃষ্টি আকর্ষণ যেভাবে করছেন, বিচার প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পরে যদি যারা অপরাধী তারা সাজা পেত। যদি গণপিটুনিতে যে ছেলেটি মারা গিয়েছে আমরা তার জন্য ব্যথিত, সে অভিযুক্ত, আগে তো তার বিচার হবে আদালতে। ওই যে গণপিটুনিতে মারা গিয়েছে সে প্রকৃত দোষী না নির্দোষ, সে যদি নির্দোষ হয় সরকার তাকে সাহায্য করুন, সে যদি নির্দোষ হয় তার পরিবারের মানুষ চাকরি পাক, সব পাক। কিন্তু সে যদি আদালত তাকে পরবর্তীকালে যদি দোষী সাব্যস্ত করে তাহলে তো সবাই তখন প্রশ্ন করবে যে একজন ধর্ষণ কাণ্ডে অপরাধী তাকে কেন সরকার সাহায্য করলো। তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিকদের এই প্রশ্নের কি উত্তর দেবেন। ফলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু কিছু কাজ খুব তড়িঘড়ি করছেন, তাকে আমরা আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে, আমরা সাধারণ নাগরিক হিসাবে আমরা পরামর্শ দেব একটু স্লো চলবে। কেবলমাত্র মুসলমানদের কিছু সামাজিক কিছু ধর্মীয় বিধিকে তারা নষ্ট করে দিয়ে নিজেদের বিধি মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা দুর্ভাগ্যজনক। মানুষ ভোট দিয়ে রাজনৈতিক দলের নেতাদেরকে জেতাচ্ছে, জেতানোর পরে দেখা যাচ্ছে তারা দল পরিবর্তন করে অন্য দলে চলে যাচ্ছে। মানুষ কিভাবে ভরসা রাখবে তাদের উপরে, কি বলবেন? এটা ভারতবর্ষেই সব থেকে বেশি হচ্ছে। সাংবাদিকরা বলতেন যে ঘোড়া কেনা বেচা, আজকে যেভাবে রাজনীতির লোকেরা আজকের এ দল কালকে আর একটা দলে যাচ্ছেন, আমি যেহেতু অরাজনৈতিক ব্যক্তিত্ব বলে আমি খুব কড়া মন্তব্য করব না,
তবে এটা বলবো যে সবার নিজের একটা কেরিয়ার তৈরি হয়। সাংবাদিক বন্ধুরাও যেমন নিজেদের ভালো নিরপেক্ষ সংবাদ তৈরি করে নিজেদের বিশ্বস্ত প্রতিষ্ঠান তৈরি করছেন, একজন নিজের সাংবাদিক হিসেবে নিরপেক্ষ ইমেজ